রাজনীতি আমরা ভালো বুঝি, দেশের ভালোটা আমরা বুঝি, জনগণ বুঝে না, জনগণ অশিক্ষিত মূর্খ। ৭২ সংবিধান বইলা এই সংবিধানটা আসলে কোন দিকে অ্যাঙ্গেলটা আসলে করার চেষ্টা হয়েছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংবিধানের উপর অলরেডি 15 বার ছুরিকাচি চালানো হয়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের সাথে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যাদেরকে অতিথি হিসেবে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিই। শুরুতে রয়েছেন জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, তিনি সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। রয়েছেন অনিক রয়, তিনি সংগঠক, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন NPA। এবং রয়েছেন রেজাউল করিম রনি, তিনি সম্পাদক জবান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দুটি আলোচনা করতে চাই। একটি হচ্ছে যেই সাম্প্রতিক ঘটনা, জামায়াতের একজন MP একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে শেষ পর্যন্ত তাকে আমরা দেখলাম বিকেলের দিকে জামায়াত ইসলামী তার নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা প্রেস রিলিজ পাঠিয়েছে। এখন জামায়াত, রেজাউল করিম রনি, জামায়াত তো তদন্তের পর গাজী নজরুলকে দ্রুতই বহিষ্কার করলো। এই পদক্ষেপকে কি আপনি রাজনৈতিক সততা বলবেন, নাকি রাজনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র চাপ, মিডিয়া ট্রায়াল থেকে বাঁচতে জামায়াত তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, পলিটিক্সে এমন কতগুলো প্রসঙ্গ চলে আসে বাংলাদেশে আনফর্চুনেটলি, যেগুলো নিয়ে পাবলিক স্পেয়ারে কথা বলা উচিত না। যেমন ধরেন এই শোটা, একটা পরিবারের ড্রয়িং রুমে যদি বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মা সহ খাইতে বসে এবং আমি যদি এখানে বসে রসায়া তার এই রুমের ভিডিও ভাইরালের বক্তব্যগুলো দেই, স্বাভাবিকভাবেই বাবা মা ছেলে একসাথে বসে এই শোটা দেখতে পারবে না, দেখার মতো রুচি থাকবে না। ফলে এই ধারাটা আপনার জন্য পাপিয়া কাণ্ড, মুরাদ কাণ্ড আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখছি যে পলিটিক্সটাকে একটা পর্নোগ্রাফিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো ফলে ডেফিনেটলি পলিটিক্স একটা মোরাল এজেন্সির ব্যাপার। তো জামাত নেতার এই ঘটনার ফলে আপনার প্রশ্নের কুইক রেসপন্স হলো জামাত ডেফিনেটলি খুবই ভালো কাজ করেছে তাকে বহিষ্কার করে। এটা সাধুবাদযোগ্য। এটা আমি জামাতের একজন কট্টর সমালোচক, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি এই ঘটনাকে আমি বলবো যে তারা অন্তত এইবার অন্তত বলে নাই যে এই দায় ব্যক্তির কিছু, কিন্তু তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে প্রথম, এটা দেখা গেল বড় অর্থে, মানে এরকম বড় নেতার ক্ষেত্রে আর কি বলতেছি। তো এবং সেইটা সাধুবাদযোগ্য এবং আমি মনে করি এর ফলে অন্যান্য আইনি পেপারগুলোর পরে নিশ্চয়ই আসবে আলোচনা। কিন্তু আমি এই জায়গায় খুব বেশি সমস্যা দেখি না। সমস্যা যেটা দেখি সেটা হলো যে এই ঘটনার ফলে আমি যে ছোটোবেলার থেকে বলতেছি যে জামাত ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি করে, সেই প্রমাণটা আপনি দেখেন। প্রথমে তারা কি করলো, প্রথমে তারা এটা AI বানানোর চেষ্টা করলো। AI বানাইতে গিয়ে করলো কি, সেই মেয়েটার সাথে নিজেদের ছবি বসাইয়া প্রমাণ করার চেষ্টা করলো এটা AI, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো। আচ্ছা, সেটাও যখন খাইলো না, তারপরে তারা কি করলো, তারপরে তারা এটা দ্বিতীয় বিয়ে বানাইলো। তারপরে যখন দেখা গেলো যে তারিখের গরমিল কাবির নামা, তারপরে তখন তারা দেখলো যে হচ্ছে না, তখন তারা বললো যে এটা একটা পারিবারিক বিষয়কে তখন এর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আবার ব্যাখ্যা করার জন্য তাদের পেইড আলেমদেরকে নামায় দিল, তথাকথিত আলেমদেরকে নামায় দিল। তারপরে যখন দেখছে যে আসলে বিষয়টা মানুষ বুঝে গেছে এই ব্যবহারের ভিডিও, তখন আমি পরামর্শ দিলাম তাহলে একটা পদ্ধতি হইতে পারতো ন্যারেটিভ। আপনি পরামর্শ দিলেন? আমি পরামর্শ সোশ্যাল মিডিয়াতে লিখলাম আর কি, আমার পোস্টে। সেটা কি, সেটা হলো আপনারা তাইলে সবাই মিলে হোটেলে মেয়ে নিয়ে যান এবং ভিডিও করেন, করে এটাকে ট্রেন্ড বানাই ফেলেন, যেটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার। এছাড়া আপনার এই যে প্রত্যেক পদে পদে যে ন্যারেটিভ তৈরি করতেছেন, প্রত্যেক পদে পদে চেঞ্জ করতেছেন, এটা তো দরকার নেই। এই জিনিসটা প্রুভ হয়েছে, সাথে সাথে আপনি যে পরে সর্বশেষ যে সিদ্ধান্তটা আপনি নিলেন এদিকে চলে গেলেই তো হইতো। তাহলে এত ন্যারেটিভ, এই যে ন্যারেটিভগুলো তারা তৈরি করলো, এবং সেটাও সমস্যা না। সমস্যা হইল সেই ন্যারেটিভগুলো যারা সমালোচনা করলো, বিরোধিতা করলো, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তাদেরকে অকথ্য ভাষায় চরিত্র হনন করলো। তাহলে আপনি এই যে পুরা প্রক্রিয়াটা ডেঞ্জারাস ফেনোমেনা, দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। আপনি আপনার ভুয়া ন্যারেটিভ তৈরি করার জন্য ভুয়া তথ্য তৈরি করলেন, বানাইলেন। এবার এই ভুয়া তথ্যের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, আপনি এবার তাদের সমালোচনার বিপরীতে আপনি তাদের চরিত্র হনন করছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন, করার মধ্যে পুরো এনভায়রনমেন্টটা টক্সিক করে তুলছেন। তার মানে আপনি যে রাজনীতিটা করেন, সেই রাজনীতির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, আরও ছোটোবেলার কথা বলতে হয় যে জামাত 100 কদম আগায় 1000 কদম পিছায়। আচ্ছা, তো সেটা তো দেখলাম আপনি তার পলিটিক্যাল পার্টি, সেখানে ব্যক্তি
ব্যক্তিকে রক্ষা করার, ব্যক্তি অপরাধ করলে তাকে রক্ষা করার আপনার এই যে দীর্ঘদিনের যে প্র্যাকটিস, এবং নিজেদের লোক অপরাধ করলে ইনায়াবিনা এটাকে জাস্টিফাই করে যে ন্যারেটিভের মধ্যে আপনার চলে যাওয়া, তার যে কনসিকুয়েন্স, তার যে ক্ষতিটা, সেটা তো আপনার বুঝতে পারতে হবে। আপনি এত পুরানো একটা রাজনৈতিক সংগঠন দাবি করেন, নিজেদের এত মেধাবী দাবি করেন, ফলে জামাতের নেতার এই ব্যক্তিগত ঘটনা নিয়ে খুব মুখরোচক আলোচনা করা, এটা করা একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য আসছে, কিন্তু আমি এই সুযোগ নিতে চাই না, নিব না। কারণ হলো এটা আলোচনা, মানে এটা বললামই যেটা একটা পারিবারিক পলিটিক্যাল কালচারের জন্য অস্বাস্থ্যকর, এবং জামাত এটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটা তারা মোকাবেলা করবে। কিন্তু আমার কনসার্ন যেটা আমি বললাম, এই ঘটনাকে তারা যেভাবে ডিল করতে চেয়েছে, দ্য ওয়ে যেটা তারা ডিল করেছে, এইটা খুবই ফ্যাসিস্টিক এবং খুবই টক্সিক, এবং পুরো পলিটিক্যাল এনভায়রনমেন্টের জন্য এটা অস্বাস্থ্যকর। ফলে এই ঘটনার ফলে সাংগঠনিকভাবে তাদের নেতাকর্মীদের মধ্যে যদি এই মেসেজ যায় যে এইভাবে আমরা আর ডিল করব না, আমাদের সমালোচনা করলেই তাকে আমরা গালাগালি করব না, তার চরিত্র হনন করব না, এটা গেলো একটা দিকে। আরেকটা হলো যে দেখেন, এই ধরনের ঘটনা কি অন্য দলের লোকজন করে না? করে তো। কিন্তু আপনি যেহেতু একটা মোরাল এজেন্সি ক্লেম করেন রাজনীতিতে, আপনার রাজনীতিটাই হলো, ডায়লগটাই হলো সৎলোকের রাজনীতি, মানে পৃথিবীতে আর সৎলোক বলে কিছু নাই আপনি ছাড়া, অ্যাজিফ। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম না, সৎলোক যে যার জায়গা থেকে হইতে পারে, কিন্তু আপনার যেহেতু প্রধান এজেন্সি আকারে আপনি হাজির হন, যে আপনি সৎলোকের ম্যানিফেস্টেশন করেন, ফলে যখন আপনার এরকম নেতা এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে হাজির হয়, পাবলিকের সামনে অ্যাপিল হয়, এটার যে রিপারকেশনটা হয়, এটার যে কনসিকুয়েন্সটা তৈরি হয়, এটা আট দশটা সাধারণ ডেমোক্রেটিক বুর্জোয়া পার্টির ক্ষেত্রে এরকম মোটে হয় না। আর সেক্ষেত্রে সেই পার্টিগুলোর বহিষ্কার করার প্র্যাকটিস অনেক কুইক, অনেক সময় তো একটা নিউজই যথেষ্ট একটা বড় নেতাকে শোকজ করা বা বহিষ্কার করার জন্য। ফলে আপনার এটা বহিষ্কার করতে আপনার সময় গড়ায় গেল, আপনার 18 ঘন্টা পার হয়ে গেল, এত বড় একটা স্পার্কের বড়। তো ফলে সেদিক থেকে আমি বলবো যে এই ঘটনার ক্ষেত্রে জামাতের রাজনীতি দেশ নয়, তারা আরো ডে বাই ডে আরো বড় সংগঠন হবে, আরো বিকশিত হবে। ফলে রাজনীতির ক্ষেত্রে একটা পলিটিক্যাল কালচারাইজেশনের যে ঘাটতি তারা তৈরি করছিল এই 5 তারিখের পর থেকে, এই ঘটনার ক্ষেত্রে এটা আমি মনে করি একটা শিক্ষণীয় ব্যাপার, অন্যদের জন্য শিক্ষণীয় ব্যাপার, যে আমরা কোন ধরনের পলিটিক্যাল কালচার চর্চা করব এবং কিভাবে আমরা মোকাবেলা করব, কিভাবে আমরা আপনার অন্যের চরিত্র হননের এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে নিজেদের বিরত রাখব। জি, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনি কি একটু বলবেন যে এই যে রনি যেভাবে বলছিলেন যে সৎলোকের শাসনে যে এই যে ভাবমূর্তি জামাতের, এবং যেটা জামাত সবসময় সামনে নিয়ে আসার চেষ্টা করে, সেই জায়গায় কি এটা একটা ধাক্কা কিনা, বা এই যে এতক্ষণ লাগলো বা এতগুলো ধাপ পার হলো, যে এআই দিয়ে বিভিন্ন বট বাহিনীর কথা যে অভিযোগগুলো আসে, সেগুলো দিয়ে প্রমাণের চেষ্টা, সেটাও কি জামাতের পক্ষ থেকে ছিল কিনা? সেটা কি দলীয়ভাবে নাকি এটা ব্যক্তিগত জায়গা থেকে এটা অনেকেই চেষ্টা করেছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে জামাতের একজন মুক্তিযোদ্ধা এমপির ব্যাপারে যে অভিযোগটা এসেছিল এবং সর্বশেষ জামাত তাকে বহিষ্কার করেছে, পুরো বিষয়টা যদি দেখি, বাংলাদেশে কিন্তু এরকম মুক্তিযোদ্ধা এমপি দুইজনের একজন আছে এই সংসদে। ইলেকশন অনেকে করেছে, 8-10 জন করেছে, 2 জন ইলেক্টেড হয়েছে আর কি, তাদের একজন উনি ছিলেন, এবং উনি এর আগেও এমপি ছিলেন, একাধিকবার ছিলেন। দেখেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটছে, আমরা দেখেছি, এবং রাজনৈতিক নেতাদের দ্বারা হচ্ছে, অন্যদের দ্বারা হচ্ছে, কিন্তু এত কিন্তু আলোচনা হয় না। কেন আলোচনা হয়েছে? একটা যারা জামাত সমর্থক তারা শকড হয়েছে, কারণ জামাত যে আদর্শকে লালন করে, জামাতের ধরেন জামাতের প্র্যাকটিস হলো জামাতের ব্যক্তিকে, সেটা কোনো ফ্যাক্টর না। জামাতের অর্থনৈতিক এবং নৈতিক এই জায়গাতে জামাত 0 টলারেন্স। সেটা জামাতের একটা সর্বোচ্চ ব্যক্তি হয়, তার নেতাকর্মী তাকে টেনে সে নামাবে, এটি জামাতের কালচার, এবং অতীতে অনেক হয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার বাহিরেও অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, জামাত এখানে 0 টলারেন্স, এখানে কখনো সুযোগ মানে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। এখন একজন এমপি ঘটনা এরকম কোন উদাহরণ জামাতের আছে যে এরকম টেনে হিচড়ে? এরকম জামাতে অনেক গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন নৈতিক অর্থনৈতিক কারণে কিংবা এগুলো ছোটোখাটো ঘটনা অনেক সময় ঘটেছে, স্থানীয় লেভেলে হয়, ডিস্ট্রিক্ট লেভেলে হয়, সেন্ট্রাল লেভেলে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এ কারণে হয়তো আমরা অনেকে জানি না বিষয়গুলো এরকম হয়। তো দেখেন, জামাতের এই বহিষ্কারের কারণে একজন এমপি হয়তো হারাবে জামাত, হয়তো বা, কিন্তু জামাত কিন্তু এই জায়গাতে এমপি থাকবে কি থাকবে না এই কারণে চিন্তা করেনি। জামাত চিন্তা করছে তার আদর্শিক অবস্থাতে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঘটনা যখন সামনে চলে আসে তখন জামাত একটা বিবৃতি দিয়েছে, আমরা বিষয়টা দেখছি, এটাকে আমাদের পর্যবেক্ষণ করে আমরা দ্রুত জানাবো, এবং আজকে দেখছেন যে আজকে তার সিদ্ধান্ত নিয়ে মিটিং করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, তাদের গঠনতন্ত্রের একটা ধারা 62 ধারা অনুসারে তাকে বহিষ্কার করেছে। তো এই জায়গাতে দেখেন, শুরুতে যে কথা বলে আসছে এআই, যারা এই ভিডিওটা করেছে, যারা এবং ভিডিওটা ছেড়েছে, সেখানে কিন্তু 2023 সালে একটা ডেট উল্লেখ করেছিল। স্ক্যানিং করার পর দেখবেন 2023, এই কারণে এটা সবার জন্য কনফিউশনে ছিল, তাহলে 2023 সালে একটা ভিডিও কীভাবে আসলো?
এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং রনি ভাই যেটা বলেছে এর বিষয়ে এবং জামাতের পলিসি এটাই ছিল, জামাত বিবৃতি দিয়েছে, বহিষ্কার করেছে। এর বাইরে যারা করেছে, জামাতকে ভালোবেসে হোক, সমালোচনা করে হোক, এটা দায়বদ্ধতা আমি মনে করি না, এটা ব্যক্তিগতভাবে তাদের হতে পারে, কিন্তু দলীয়ভাবে জামাতের হতে পারে না আমি মনে করি। এটা অনেকে ব্যক্তিগতভাবে করেছে এই মনে করেছে, কিংবা এই ধরনের কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না। ইম্পসিবল। জামাত আদর্শিকভাবে যে পজিশন ছিল সেই জায়গাতে স্টিক আছে এবং সেই জায়গাতে লালন করার চেষ্টা করছে। তাহলে কারা করলো এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইডি থেকে দুই একজন করেছে, এটা বিচ্ছিন্নভাবে, এটা আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি। বাট এর যে বিষয়টা, এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, এইটা যারা ভিডিওটা ছেড়েছে তারা একটা কনফিউশন তৈরি করেছে 2023 সালটা লেখার কারণে। এটা আমার কাছে মনে হয় সংবাদকর্মী হিসেবে এটা আপনাদের কাছে কনফিউশন ছিল। তো স্বাভাবিকভাবে দেখেন, এটা সবার জন্য, আমি যে কথাটা শুরু করেছিলাম, এটা সবার জন্য কেন একটা দুঃখজনক ঘটনা হয়েছে, যারা জামাতের সমালোচনা করে তারা আলোচনা করছে, কারণ তারা এটা জামাতের কাছে প্রত্যাশা করে না। জামাতের নেতাকর্মীরা যেমন প্রত্যাশা করে না, জামাতকে যারা অপছন্দ করে তারাও প্রত্যাশা করে না যে জামাতের দ্বারা এই কাজটা, এই জামাতের কোনো ব্যক্তি দ্বারা এই কাজটা হবে। তো যেহেতু হয়েছে, মানুষ এটা হতে পারে জামাত তার দলীয় যে সিস্টেম আছে সেই সিস্টেমের আলোকে তাকে বহিষ্কার করেছে। এবং আমার কাছে মনে হয় যে ব্যক্তিটি আপনারা দেখেছেন, তিনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা ছিলেন, তার বয়স অফিসিয়ালি পরে 75 বছর বয়স হয়েছে। তো পুরো ঘটনা যদি আমরা দেখি, কিছু প্রশ্ন থেকে যায়, আসলে কিছু প্রশ্ন থেকে যায়। আমি তার পক্ষে সাফাই গাচ্ছি না, সে যা করেছে শতভাগ ভুল করেছে, এখানে 1% তার পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু যে ব্যক্তিরা তাকে আমরা দেখেছি ভিডিও করেছে, এখন যে ব্যক্তি তাকে নিয়ে গিয়েছে সে তার ড্রাইভার ছিল, যে মেয়েটার ঘটনা সে তার আপন ভাগ্নি, ড্রাইভারের আপন ভাগ্নি, যে ব্যক্তিরা তাকে ভিডিও করেছে এটা ড্রাইভারের লোক। এই যে, এবং ড্রাইভার যে ভাষায় তিনি সহযোগিতা এসে জিডি করেছে, তার যে ল্যাঙ্গুয়েজের ভাষাগুলো একজন ড্রাইভারের ভাষা হতে পারে কিনা, এই বিষয়গুলো কিছু প্রশ্ন রেখে যায় আসলে। উনি কি একজন বিএনপি ড্রাইভারকে নিয়োগ দিয়েছিলেন? এটা আমি মনে করি কিনা এটা না আমার স্পষ্ট জানা নাই, বাট তার ড্রাইভারের সাথে একটা প্রবলেম হয়েছিল, তার যে নতুন শ্বশুরের কথা বলা হয়েছে, জি, সেই শ্বশুরের সাথে, মানে তার ড্রাইভারের ভগ্নিপতি শ্বশুর সম্ভবত হবে, তার সাথে একটা প্রবলেম হয়েছিল। এটা সমাধান হয়েছে, বাট সমাধান হয়নি, এরকম একটা পজিশনে ছিল। এতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এতটুকু জানার সুযোগ হয়েছে। আচ্ছা, অনেক রায়, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? রাজনৈতিক অঙ্গনে এটা কি ধরনের প্রভাব পড়তে পারে? আর একটা হচ্ছে যে এই ঘটনা রাজনীতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায় আসলে আপনি দেখেন কিনা? প্রথমে এই আজকের কলালাপ যারা শুনছেন, আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমে আমি আসলে একটু, দুইজনই কথা বলেছেন, আমি একটু ভিন্ন জায়গা থেকে কথাটা বলতে চাই আর কি। মানে আমি যদি ভুল করে না থাকি, যেই মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই মেয়েটার বয়স 18 মনে হয় মাত্র পার হয়েছে, যদি তার বায়োডাটা এবং পরীক্ষার সিজন ঠিক থাকে। তার মানে আপনি চিন্তা করেন মেয়েটা কত ছোট, এবং তাকে আসলে কিসের উপর দিয়ে এই সময়টার মধ্য দিয়ে যাইতে হইতেছে। তো এবং এটা নিয়ে নানান রকম আলাপ হচ্ছে, হয়তো বা মনে করেন যে রনি ভাইও যেটা বললেন আর কি, যদি একটু রসায় এই আলাপ হয় তাহলে আসলে তো এটা ফ্যামিলির জন্য কীরকম। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, এই মেয়েটাকে নিয়েও কিন্তু নানান রকম আলোচনা হচ্ছে। তো মানে আমি শুধু একবার ফিল করার চেষ্টা করলাম যে মেয়েটা আমার ছোট বোনদের থেকেও ছোট, সো তার উপর দিয়ে আসলে কি যাচ্ছে, এবং তার যে সামনের জীবনটা, সেই জীবনটা আসলে কতটা দুর্বিষহ এবং ট্রমার উপর দিয়ে যাবে। এখন আমি আসলে কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো প্রথমত জামাতের যে তার এমপিকে বহিষ্কার করলো, যদি তারা শিওর হয়ে থাকে এটা তার দ্বিতীয় স্ত্রী, এবং কাবিননামা নিয়ে যেসব আলোচনা হয়েছে এগুলো সবই আসলে মিথ্যা, তাহলে তো আসলে বহিষ্কার করার কোনো গ্রাউন্ড নেই। মানে আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, আমি আমার যে স্ত্রীকে নিয়ে কোথায় গিয়েছি, সেখানে কিছু মানুষ এসে ভিডিও করে কিছু একটা করলো, তার জন্য তো মানে আপনি পার্টিতে আমাকে বহিষ্কার করতে পারেন না। তার মানে আগে জামাতকে তো ক্লিয়ার করতে হবে যে নৈতিক স্খলনটা তারা কোথায় দেখেছে। এখন এই পুরো ঘটনাটা যেভাবে আমাদের সামনে এসেছে, অনেক রকম স্টোরি নানান জায়গায়, তার মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম যে মেয়েটার বায়োডেটার উপরে তার একটি সুপারিশ, জোর সুপারিশ করছে। তো আমি যদি ধরে নেই যে একটি এসএসসি পাস করা বা ইন্টার পাস করা একটা বাচ্চা বা কিশোরী, তার আসলে কি ধরনের চাকরি বা কি ধরনের চাকরি বাংলাদেশে একটা ইন্টার পাস হলা একটা মানে মানুষ পেতে পারে, তার চাকরির মানটা নিশ্চয়ই অনেক নিচের দিককার চাকরি আর কি, খুবই আনস্কিল্ড অবস্থার চাকরিগুলো। তো কখন একটা ফ্যামিলির এরকম একটা চাকরি প্রয়োজন হয়, এবং এই বয়সের একটা মেয়ে।
তাহলে ধরে নিতে হবে যে আসলে এই মেয়েটা এসেছিল তার কাছে একটা সুপারিশের জন্য এবং সেইটার বিনিময়ে তিনি আসলে একটা সুবিধা নেওয়ার জন্য এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন। এবং এর বাইরে জামাত ইসলামের পক্ষে নৈতিক স্খলন হয়েছে অন্য কোনো জায়গায়, এটা কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না যদি এটা তারা স্বীকার করে না নেন। এখন আপনি শুধু চিন্তা করেন যে একটা বাচ্চা মেয়ে যদি এই ঘটনাটা আমি যেভাবে বললাম যে চাকরি করার জন্য আসছে সুপারিশের জন্য, এবং সেই কারণে যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে, তাহলে এই বাচ্চা মেয়েটার জন্য এটা আসলে আরো কতটা কঠিন। এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আসলে যে একটা কাজ করানো, একটা সুপারিশ নেওয়া বা একটু কোনো একটা মানে জিনিস করানো, এটার জন্য এমপি মন্ত্রীদের কাছে গেলে তাদেরকে আসলে আরো কত কিছু না করতে হয়। হয়তোবা এই ঘটনাটা সামনে আসছে, এরকম অসংখ্য ঘটনা সামনে না আসতে পারে, এবং সমাজের যে স্তর, উনি একজন এমপি আর ওই মেয়ে বা ওই মেয়ের ফ্যামিলিও আসলে মনে হয় না খুব একটা ওয়েল অফ ফ্যামিলি, একটা নিডি ফ্যামিলির মেয়েই হয়তো বা হবে, নাহলে তো এই জায়গা থেকে চাকরি করতে যেতেন না। তো তার জন্য আসলে সোসাইটি কতবার একটা মেয়েকে আসলে না বলার সাহসটা আসলে ওই সুযোগটা আসলে দিচ্ছে। তার মানে আমরা কি পরিমাণ একটা নোংরা মানসিকতার সোসাইটি আসলে গড়ে তুলেছি। এখন এইখানে জামাতের দায়ের জায়গাটা হলো, প্রথমত জামাতকে তো আসলে ক্লিয়ার করতে হবে যে আসলে তারা কেন বহিষ্কার করছে। নৈতিক স্খলন বললে তো আসলে অনেক কিছু বোঝা যায়, তিনি নৈতিক স্খলন বলতে জামাত আসলে কোনটা বুঝিয়েছে। এখন জামাত যদি মনে করেন, ভাইও যেটা বললেন যে দ্বিতীয় স্ত্রী, তার শ্বশুর বা কি যে ড্রাইভার, এই যে গল্পটা বা যে ঘটনাটা বললেন, এই ঘটনাটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো নৈতিক স্খলনের কোনো সুযোগ নেই। তার মানে তো বোঝা যাবে জামাত ফেসবুকে একটা রব উঠলো তাই তার এমপিকে বহিষ্কার করে দিচ্ছে। আর না হলে জামাতকে স্বীকার করতে হবে, যে বলতে হবে যে সাংগঠনিকভাবে তারা নৈতিক স্খলনটা কি খুঁজে পেয়েছে। এটা গেল একটা জায়গায়। আবার তাকে যে বহিষ্কার করা হলো, এটা তো আসলে বাংলাদেশের একটা পাওয়ার স্ট্রাকচারের মতোই জিনিস আর কি, যে আপনার পাওয়ারে আপনি আসেন, যতক্ষণ না কিছু ফ্লাশ হইতেছে ততক্ষণ আপনি আপনার মতো সবই করতে পারবেন। যেই মোমেন্টে আপনার বিরুদ্ধে কিছু একটা ফ্লাশ হয়ে যাবে, তখনই আসলে আমরা এটা চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন আমি কিছু খুবই ইনসেনসিটিভ কথাবার্তা ফেসবুকে দেখছি, যেমন মনে করেন আমি নাম না বলি, জামাতের হয়ে ফেসবুকে অ্যাক্টিভিস্ট যারা মুভ করে তারা অনেকেই বলতেছে যে ওনার তো এমপি হওয়ার যোগ্যতা নাই, উনি কিসের জন্য মগবাজার যাবেন, উনি ওয়েস্টিন যাইতেন। মানে আপনি জাস্ট চিন্তা করেন যে দ্যাটস দ্য সাইকোলজি, যে আপনি মানে আপনি এমপি, আপনি এগুলো এখানে করবেন কেন? আপনি ওয়েস্টিন যান, গুলশান ক্লাব যান, বরানি ক্লাব যান, ওইসব জায়গায় গিয়ে এইসব করেন, তাহলে তো আর কেউ আপনাকে ঝামেলা করবে না। কিন্তু তারা কিন্তু ওই মেয়েটার প্রতি যে সিম্পিতির জায়গাটা, এই সিম্পিতির জায়গাটা কিন্তু আসলে কারো দেখায় না। এবং এটা সবচেয়ে বেশি অ্যালার্মিং যে বাংলাদেশে এই মেয়েটার প্রতি সিম্পিতি জানায় না। মানে আসলে এই গত 1.5 দিনে আমার মনে হয় না খুব একটা বেশি মানুষ মানে জিনিসটা ডিল করেছে। আচ্ছা, পরিষ্কার। আমরা একটা আলোচনার আর একটা টপিক আমরা ঠিক করেছিলাম, সেটি হচ্ছে যে আমি আজকেই খেয়াল করছিলাম যে সাবেক উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি একটা কলাম লিখেছেন প্রথম আলোতে। সেখানে জুলাইয়ের সফলতা, জুলাইয়ের ব্যর্থতা, জুলাই কি আসলে ব্যর্থ কিনা সেই প্রসঙ্গে তিনি বিভিন্ন উত্তর দিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি গুমের অবসান, বাক স্বাধীনতা, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর, এগুলোই প্রমাণ করে যে জুলাই ব্যর্থ হয়নি বলে তিনি দাবি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রেজাউল করিম রনি, গুম ও বাক স্বাধীনতা হরণ বন্ধ হওয়াই কি জুলাইয়ের বড় সাফল্য? আপনি কি এটাকে স্থায়ী পরিবর্তন মনে করেন? মানে এইসব ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, জুলাই অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো একটা জেনারেশন, এই যে অনেক এখানে আছে, একটা জেনারেশন এটা একটা তার পলিটিক্যাল কর্তাসত্ব অর্জন করেছে, যেটা জেনজি জেনারেশন বলে। এটা হলো সবচেয়ে বড় অর্জন। এখন ইমিডিয়েট পলিটিক্যাল পরিবর্তন কোনো কিছু যদি নাও হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রেও জুলাইয়ের এই যে অর্জনটা, এই যে একটা জেনারেশন তার পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করার সচেতনতার মধ্যে প্রবেশ করলো, এইটা অনেক বড় অবদান। এবং এই জন্য আপনার তাত্ত্বিকরা বলেন যে একটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল মুভমেন্ট 10,000 বই পড়ার চেয়ে বেশি আপনাকে পলিটিক্যালি এনরিচ করে, সমৃদ্ধ করে। তো ফলে ডেফিনেটলি 5 তারিখের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশে এক বাংলাদেশ থাকবে না। এখন এই ভিন্নতার রাজনীতিটার ক্ষেত্রে কোন দল কিভাবে এই গণ অভ্যুত্থানের রাজনীতিটাকে শেপ দিচ্ছে তার উপরে সেই দলের সফলতা নির্ভর করে। কিন্তু ইন জেনারেল সেক্ষেত্রে জুলাইয়ের সফলতা বা ব্যর্থতা বলে কিছু নাই। জুলাই একটা ইভেন্ট, এবং একটা ইভেন্ট কি, একটা ইভেন্ট হলো সেই জিনিস যেটা তার যে কজ, রিয়েল কজকে যখন সে ওভারকাম করে যায়, সুপারসিড করে যায়, তখন দ্যাট ইজ দ্য ইভেন্ট। এবং বিং অ্যান্ড ইভেন্টের যে থিওরি, তখন এটার থেকে যেটা হয় যে একটা নতুন জন্মের সম্ভাবনা তৈরি হয়। ফলে জুলাইয়ের যে রিয়েল কজ ছিল কোটা সারাইয়া চলে গেল বৈষম্য সারাইয়া চলে গেল হাসিনা পতনে। ফলে এই 3টা স্টেপ যদি আপনি চিন্তা করেন, তাহলে ইটসেলফ
জুলাই ইটসেলফ একটা ইতিহাসের কর্তাসত্তা আকারে হাজির হয়েছে। আমরা কেউ এই আন্দোলনকে লিড দিই নাই, আন্দোলন আমাদেরকে লিড দিয়েছে। আন্দোলন শুরু হয়েছিল না, কোটা দিয়া। সেটা একটা আলোচনা, জুলাই কিভাবে আসলো, কিভাবে গড়ালো, ওই এবং ওই আলোচনাটা পর্যায়ে জরুরি আসলে জুলাই বোঝার জন্য। সেটা নইলে আসিফ নজরুলদের এটা একটা বোঝা যাবে আলোচনা। না। কিন্তু আসিফ নজরুলদের এই যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল দল মত নির্বিশেষে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন সেই জায়গাটায় এই জুলাই ব্যর্থ সেই কিনা জায়গায় তো সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ৭১-এ যেটা নিয়ে যুদ্ধ করছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি পরবর্তী সময় পরবর্তী সরকার করেছে? করে নাই তো। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কখনো হয় না। কেন হয় না? এটা অলমোস্ট পৃথিবীর কোনো দেশে হয় না। তাহলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। মানুষকে ধোকা, আমরা নিজেরাও নিজেদের অনেক সময় ধোকা দিই। কেন হয় না? এই কথাগুলো বললে আপনারা হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু কথা সত্য। জুলাইয়ের তো কোনো রাজনৈতিক প্রকল্প ছিল না, এটা একটা স্পিরিট ছিল, একটা মোরাল আপরাইজিং ছিল। রাজনৈতিক প্রকল্প নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। জুলাইয়ের আলোকে, হ্যাঁ, আপনার জুলাইয়ের মুভমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? আমরা একটা কমন ভিক্টিমহুডের জায়গা থেকে আমরা এমন একটা ইম্প্যাথি, এমন একটা, জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন আরেকটা বলি, সবচেয়ে বড় অর্জন হলো যে আমরা একটা মোরাল আপরাইজিং ঘটাইছিলাম। আমরা মনে করেছিলাম যে আমার ব্রাকের ছেলেটাতে জীবনে বিসিএসে চাকরি দিবে না, কিন্তু ও মনে করেছিল এভাবে গুলি করে মানুষ মারা অন্যায়। ফলে এই যে মোরাল আপরাইজিং, এই যে সলিডারিটি, দ্যাট ইজ দ্য আপনার অর্জন। এইটাকে আপনি রাষ্ট্র গঠনের কাজে লাগান, দেশ দাঁড়ায় যাবে। কিন্তু জুলাইয়ের ইটসেলফ কোনো ইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রপোজিশন ছিল না, থাকলে এটা বিপ্লব হইতো। এই জন্য এটা গণ অভ্যুত্থান। তো ফলে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের অর্জন বলে আমরা যেভাবে মিসলিডিং করে দেখার চেষ্টা করি, এই ফ্রেমিং মধ্যে প্রবলেম আছে, এক নাম্বার। তার মানে কিন্তু জুলাইয়ের পরে যেটা বললাম, যে এই যে পলিটিক্যাল কর্তাসত্তা অর্জন করলো যে জেনারেশন, সেই জেনারেশন চাইছিল ওটা কি? চাইছিল একটা ক্যাডার ভিত্তিক রাজনীতির বাইরে, একটা ট্রাইবাল রাজনীতির বাইরে এমন একটা নাগরিক ভিত্তিক রাজনীতি যেখানে আমার গুরুত্ব থাকবে, যেখানে আমাকে আন্ডারমাইন করা হবে না, যেখানে আমাকে ছাত্রলীগের ক্যাডাররা অপমানিত করবে না, আমার উপর অত্যাচার করবে না, পুলিশের একটা লোক বা আমলা, হ্যাঁ, আমাকে শাসন করবে না। এই যে একটা ফ্রিডম, এই যে নাগরিক ভিত্তিক আকাঙ্ক্ষা, এটা তো আগেও ছিল, ৭১-এ ছিল, ৯০-এ ছিল, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এটা নতুন কিছু না। ফলে জুলাই একদম নতুন করে যে কিছু হাজির করছে, ব্যাপারটা এরকম না। ফলে এই অ্যাসপিরেশনটা একটা ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে বা একটা ন্যাশনাল স্পিরিটের মধ্যে অলওয়েজ ছিল। ফলে এটা পূরণ হয় নাই দেখে, এবং জুলাই আন্দোলনে তো এরকম গৌরব ফিল করার কিছু নাই তো। আপনার ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে। আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলছিলাম, জুলাইয়ের আন্দোলনের গৌরব ফিল করার কিছু না, আমরা বাচ্চাদের সেভ করতে পারিনি তো। মানে এমন একটা রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক দলগুলো যে জুলাই নিয়ে গৌরব করবে, সেই সুযোগ তো সেই মুক্ত রাজনৈতিক দলগুলোর থাকা উচিত না। কারণ আপনি এমন একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গেছেন, শুধু গাজা স্ট্রিপ ছাড়া এত কম সময়ে এইভাবে বাচ্চাদের হত্যা করা হয়েছে আর কোন দেশে? আর কোথাও করা হয়নি। ফলে আমরা এমন একটা প্রক্রিয়ার মধ্যে গেছি, এই রাজনীতি করতে করতে আমরা একটা এমন এক আওয়ামী দানবীয় ফ্যাসিজমের মধ্যে চলে গেছে বাংলাদেশ, যেখানে আমাদের বাচ্চাদের জীবনের বিনিময়ে আমাদের এইটা একটা পলিটিক্যাল স্বাধীনতা অর্জন করতে হয়েছে। ২৪-এর ৭১-এর এটা আমাদের ভূখণ্ডগত স্বাধীনতা। তো এই পলিটিক্যাল স্বাধীনতা অর্জন করার ফলে এটাকে পুরা ট্রান্সফর্ম করা, রূপান্তর করার দায়িত্বটা পলিটিক্যাল এজেন্সিগুলো, আসিফ নজরুলদের না। আসিফ নজরুল ইজ নট পলিটিক্যাল ম্যান। তারা যে দায়িত্ব নিতে গেছিল, হ্যাঁ, দায়িত্ব নিতে তারা কি করছে, ১৮ মাস যে তারা ছিল, সেটা জবাব দেখে আগে বড় বড় কথা বলার আগে ১৮ মাসে সহজ প্রত্যেকের জবাব দিতে হবে। তো শুধু ওনারা একা বলতেছি না আমি তো। ফলে এবং ওনারা সংস্কারের নামে এই যে একটা আমলাতান্ত্রিক ডিপ স্টেটের প্রকল্প এখানে হাজির করে দিছে, হ্যাঁ, এটা তো বাংলাদেশকে আজকে ভোগাচ্ছে তো। এবং এখানে আমরা 111-এর কন্টিনিউশন দেখতে পাচ্ছি। এবং এই জন্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে বাংলাদেশ গঠন করার কথা, সেই বাংলাদেশ গঠনের প্রথম প্রক্রিয়াটা নষ্ট করছে তো তারাই। তারা কি জনগণের কাছে গেছিল? তারা তো ক্যান্টনমেন্টে ছুটে গেছে। ডিপ স্টেটের কোন জিনিসটা তারা ইমপ্লিমেন্ট, তারা নিজেরাই বলতেছে, উনি বলে নাই, আসিফ মাহমুদ বলছে। তারপরে যে আমাদের যে তৌহিদ সাহেব ছিল, ওনাদের ইন্টারভিউ আপনারাই তো ইন্টারভিউ করছেন, হ্যাঁ, আপনারাই তো কথা বলছেন, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারছি সেগুলো। ওনারা নিজেরা, তো আমার বানানো কোনো কথা না, ডিপ স্টেটের কথা, তারাই এসে বলছে। তো ফলে আমি বলতেছি যে এখানে পলিটিক্যাল প্রসেসকে আন্ডারমাইন করে যারা বিশেষজ্ঞ নির্ভর, বুদ্ধিজীবী নির্ভর রাজনীতি, আমরা ভালো বুঝি, দেশের ভালোটা আমরা বুঝি, জনগণ বুঝে না, জনগণ অশিক্ষিত মূর্খ, এই প্রক্রিয়ায় যারা রাজনীতিকে আপনারা কি বলে পরিচালিত করার চেষ্টা করেছেন, তারা সবচেয়ে বেশি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এটা ছিল না। জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে আমি গুরুত্বপূর্ণ হব, আমি নাগরিক, মানুষ, আমার মর্যাদা। এখানে কোনো ইডিওলজি দেখা হবে না, কোনো কালার দেখা হবে না, জেন্ডার দেখা হবে না, হ্যাঁ। এই যে নাগরিক মর্যাদাবোধের আলোকে একটা বাংলাদেশ করার কথা, সেইটা করার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের পরের থেকে যে প্রক্রিয়া, সেখানে অলমোস্ট কম বেশি সবাই ফেল করছে। তারপর এটা দায়িত্ব নিতে হয়েছে আয়েশা তারেক রহমানকে, যাকে জুলাই গাদ্দার, হ্যাঁ, যাকে জুলাইয়ের থেকে ১০০০ মাইল দূরে রাখার একটা পুরো ন্যারেশন গড়ে তোলা হয়েছে। ফলে এখন এই দায়িত্বটা যে নেবে জুলাই তার, এবং জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র, যে কথা ছোটবেলায় বলছিলাম, আবারও বলি, জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এবং সেই দায়িত্বটা কি? এই যে মানুষের মর্যাদাবোধ সম্পন্ন
একটা বাংলাদেশ যদি গড়ে তোলেন, একটা ডেমোক্রেটিক বাংলাদেশ যদি আপনি গড়ে তোলেন, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আচ্ছা, অনেক রায়, আপনি কি বলবেন যে আসিফ নজরুল স্পষ্টভাবে স্বীকার করেছেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া সংস্কৃতি, নারী এবং প্রান্তিক মানুষের অধিকার এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে জুলাইয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো পৌঁছাতে পারেনি, তিনি বলেছেন। আপনার কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা অপেক্ষা রাজনৈতিক সমঝোতা বা সুবিধাবাদ বেশি প্রাধান্য পেয়েছে? প্রথমত আমি কিছুটা জায়গায় রনিবের সাথে সম্পূর্ণ একমত এই আলোচনাটা করার আগে। সেটা হলো যে মানুষ জুলাইয়ে, আমিও এটা বারবার বলছি আর কি, যে মানুষ কিসের জন্য আসলে মাঠে নামছে। আমি যদি ঢাকার যে উঠতি মিডল ক্লাস রাস্তায় নেমে আসলো, তারা আসলে যদি প্র্যাকটিক্যালি আমি বলি, সেটা হলো আওয়ামী লীগের ব্লক রেড যেই মানে কাজটা তারা করলো, রাতের আধারে পুরো গলি আটকায়, গলিতে বাসায় বাসায় কে ছোট ছেলে আছে বা স্টুডেন্ট আছে, যে এইভাবে যে রাস্তাঘাট থেকে একটা ছেলে স্টুডেন্ট বলতেছে। আমি জুলাইয়ের সময় কিন্তু বেশ কয়েকবার আমার থানায় যেতে হয়েছে এলাকার ছেলেপেলেরা ছুটাইতে, কারণ তাদেরকে রাত্রেবেলা ধরে নিয়ে যাওয়া হয়েছে। জাস্ট ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বাসার সামনে, শুধু পরিচয় দিয়েছে স্টুডেন্ট। এই যে একটা ভয়ের পরিবেশ, একদম হ্যাঁ, একদম এই যে ভয়ের পরিবেশটা, এই পরিবেশটার এগেনস্টে কিন্তু আসলে বা ঢাকা শহরের উঠতি মিডিল ক্লাস অংশটা রাস্তায় নেমে আসছিল। এবং তার একদম বেসিক যেই আলাপটা ছিল সেটা হলো সোশ্যাল সিকিউরিটি বৃদ্ধি পাবে, আমি আরাম করে আমার কাজ করব, সেটা অনুযায়ী আমার উপার্জন হবে এবং আমি আগে যাব। আরেকটা যদি আমি জুলাইয়ের একদম বেসিক আকাঙ্ক্ষার কথা বলি, সেটা হলো কাজ। আপনি দেখেন আজকে ইন্ডিয়াতে যে আন্দোলনটা হইতেছে একদম কাছাকাছি আমাদের মতো আন্দোলন। এর কারণ হইলো এই যে একটা বড় তরুণ সমাজ তৈরি করা হইতেছে বা তরুণরা উঠে আসতেছে, তাদের পড়াশোনার পরে কাজ নাই। আপনি আজকে বলতেছেন এই তরুণদের, যেমন আজকেই আমি দেখলাম, আজকে আমাদের পাসপোর্টের অবস্থান হয়েছে 97তম, আমরা টাই করছি নর্থ কোরিয়ার সাথে। মানে যেই নর্থ কোরিয়ারে সারা পৃথিবীতে অনেক জায়গায় রাজনৈতিক কারণেই যেতে দেওয়া হয় না, তাদের পাসপোর্ট এবং আমাদের পাসপোর্ট সমান। সো এরকম একটা অবস্থায় আজকে বাংলাদেশের একটা তরুণ যদি চিন্তা করেছে বাইরে গিয়ে পড়াশোনা করবে, তা তো প্রথমেই রাস্তা বন্ধ হয়ে যায়, কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখার সাথে সাথে তার পুরো স্কলারশিপ প্রসিডিউর সব কিছু আসলে কঠিন হয়ে যেতেছে। এই যে, এবং তরুণরা যারা বাংলাদেশের মধ্যে কাজ করতে চায়, তাদের কাজ নাই বাংলাদেশে, তারা চাকরি পাইতেছে না, তাদেরকে 10,000 12,000 টাকা দিয়া আপনি এখানে অনার্স মাস্টার্স শেষ করে দিয়েছেন, ওই ছেলেরা এসে ওই মেয়েরা এসে 12,000 টাকা 15,000 টাকা চাকরি করতে হইতেছে। কিন্তু আপনার দেশে তো 12,000 15,000 টাকায় টিকার মতো কোনো বাস্তবতা নাই, আপনি তো এই টাকায় কাউকে টিকাইতে পারবেন না ঢাকা শহরে। এই যে অবস্থাগুলো, আমি যদি আসিফ নজরুল এটা প্রশ্ন করি, সেটা হলো 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু কোনো সরকার ছিল না, কিন্তু দেশ কিন্তু পরিচালিত হয়েছে। জনগণ নিজের যে এজেন্সি, নিজের পলিটিক্যাল এজেন্সি থেকে কিন্তু দেশকে পরিচালনা করে নিয়ে গেছে। কিন্তু যেদিন ইন্টারিম সরকারটা বসছে, সেদিন কিন্তু জনগণ এক প্রকার তার যে এজেন্সি, সেই এজেন্সি এই সরকারের হাতে দিয়া ঘরে ফেরত গেছিল যে এই সরকার ঠিকঠাক মতো করবে। আমি যদি বলি যে সংস্কারের আলাপ তারা করলেন, কিন্তু কোনো জায়গায় একটা কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের কোনো উদ্যোগ, বিশেষ পরিকল্পনা যে আমি সামনের 5 বছর যেই গভর্নমেন্টই আসুক এই পরিকল্পনা মোতাবেক কাজ আগাবে, আপনি দেখছেন কোনো জায়গায় হয় নাই। আপনি এই সময়ের মধ্যে আমরা এতবার ইন্ডিয়ার সার্বভৌমত্ব, ইন্ডিয়া আমাদের সার্বভৌমত্ব নষ্ট করতেছে, এইসব নিয়ে আলাপ আমরা করে গেলাম, না আমরাই দেখলাম এই ইন্টারিম সরকার তার শেষ সময়ে আচ্ছা একটা মার্কিন বাণিজ্য চুক্তি করলো, যেটা একবারে আধারে অন্ধকারে। এখন আমি যদি বলি, আমার মনে আছে যখন আমরা রূপপুরের বিরুদ্ধে আন্দোলন করতেছি আওয়ামী লীগ আমলে, আমরা যখন রামপালের বিরুদ্ধে আন্দোলন করতেছি, আওয়ামী লীগের তো কিছু পোষা বুদ্ধিজীবী ছিল যাদেরকে টাকার বিনিময়ে কমসে কম টকশোতে আইসা তারা হইলো ওইগুলোর পক্ষে কথা বলতো। একটা লোক পাওয়া যাইতেছে না মার্কিন চুক্তির পক্ষে কথা বলার লোক। তারপরে দেখেন আমাদের পার্লামেন্টে কথা হইতেছে না। আপনি সেই চুক্তি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনার আইটি সেক্টর, আপনার নতুন সম্ভাব্য ব্যবসার যতগুলো সেক্টর, এই সবগুলো জায়গার মধ্যে একটা হস্তক্ষেপ তৈরি হবে। তো আপনি কর্মসংস্থান তৈরি করবেন কোথা থেকে? আপনার কর্মসংস্থান তৈরি হবে কিভাবে? এখন পর্যন্ত মনে করেন বিএনপি গভর্নমেন্টে আসছে, আপনি দেখেন আমাদের অবস্থাটা কতটা খারাপ হয়েছে, মানে এটার পরে জুলাইয়ের পরে যে বিএনপি যে গভর্নমেন্টে আসছে, মানুষ বিএনপিকে কেন ভোট দিছে? মানুষ ভোট দিছে শুধুমাত্র তারেক রহমানকে দেখা, তার মনে হয়েছে এই যে লোকটা তো মনে হয় একটু ম্যাচিওর্ড এবং স্টেবল, তিনি মনে হয় আমাদের একটু স্টেবলই চালাইতে পারবে। মানে পলিটিক্যাল যত অ্যাক্টর আছে তাদেরকে দেশের মানুষ বিশ্বাস করে না যে এরা স্টেবল, এরা আমার দেশ স্টেবলি চালাইতে পারবে। কারণ এই 2 বছরের উদাহরণ, 2 বছরের ইতিহাস, মাজারে মাজারে হামলা হয়েছে, আমরা দেখছি কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। আমরা দেখছি নারীদের উপর নিপীড়ন হয়েছে, সেটা নিয়ে কোনো প্রকার ঘটনা আমরা বা এই বিচার করতেও আমরা আসলে ইন্টারিমে দেখি নাই। এবং এই যে জিনিসগুলো বারংবার ঘটানো হয়েছে, এর কারণে আসলে জুলাই প্রশ্নবিদ্ধ হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু জুলাই ব্যর্থ হয়নি এবং এটা হবে না, কারণ এটা চলবে।
মানুষের যে ডিগনিটি অর্জন করার লড়াই, মানুষের যে নিজেকে একজন সিটিজেন হিসেবে, একটা নাগরিক হিসেবে গড়ে তোলার লড়াই, সেটা আমরা ৭১-এও করছি, আমরা সেটা সফল হইতে পারি নাই, কিন্তু তাই বলে কি আমার ৭১ ভুল হয়ে গেছে, আমার ৭১ ব্যর্থ হয়ে গেছে? না, এটা প্রত্যেকটা স্টেপ। আমরা একটা ডেমোক্রেটিক্যাল সিচুয়েশনই খুঁজে পাইতেছিলাম না। আমাদেরকে একটা ডেমোক্রেসি পাইতে ৭১-এর পরে ২০ বছর সময় লাগছে মিনিমাম ভোট দেওয়ার ডেমোক্রেসিটা পাওয়ার জন্য। এমন না যে খুব ভালো ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিটাও আমরা এনশোর করতে পারি নাই। আবারও আমার আজকে সেই ৯১ থেকে আপনি যদি ২০২৬ ধরেন, প্রায় ৩৫-৩৬ বছর পরে আইসা আবারও ওই বেয়ার মিনিমাম ডেমোক্রেসিটা আমার অর্জন হয়েছে। ফলে এখন এইখানে বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, এটা সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই ডেমোক্রেসিটা চালু থাকবে। এইখানে নতুন করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো পাওয়ার ট্রানজ্যাকশন। আপনি পাওয়ার ট্রানজ্যাকশনের সময় প্রত্যেক দল, এটা বিএনপি আজকে ক্ষমতায় আছে, কিন্তু বিএনপি তো অস্বীকার করতে পারবে না যে ৯৬-এর যে পরে যে ইলেকশনটা হওয়ার কথা ছিল তার আগে কি জটিলতা হয়েছে, এগুলো তো বিএনপি অস্বীকার করতে পারবে না। ফলে বা ২০০১-এর পরে 111-এর কথা আমরা বলি, 111 কেন টাইনা আসলো? এটা তো এই পাওয়ার ট্রানজ্যাকশন। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ পাওয়ারে গেলে পাওয়ারটা ছাড়তে চায় না। ফলে এই বেসিক ডেমোক্রেটিক্যাল জায়গাগুলো এখনো চ্যালেঞ্জ কিন্তু আমরা ফেস করতেছি। আমরা জানি না আমাদের ফিউচারে কি আছে, কিন্তু জুলাই যে স্পিরিট দেখা গেছে, এইটা রাজনৈতিক দলগুলোর মনে রাখতে হবে যে জনগণ তার একটা সার্টেন টাইম আছে যে সে এরপরে আপনার সাথে আসলে আর আপনার কথাটা শুনবে না। ফলে হাসিনা দেখতে মনে হইতেছিল অনেক শক্তিশালী, কোনোদিন ফালানো যাবে না, কিন্তু দেখেন জাস্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ছে হাসিনার পুরো আমলাতন্ত্র এবং হাসিনার পুরো সাম্রাজ্য, জাস্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যে মোমেন্টে মানুষ নামছে। বলে এই মেসেজটা পলিটিক্যাল পার্টিগুলোর নিতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে পপুলিস্ট আলাপ দিয়া, ভাইরাল আলাপ দিয়া, আমি কিছু পপুলিস্ট পিয়ার মুভ দিয়া আমি রাজনীতি করে যাব, তাহলে জনগণের এত বোকা ভাবা উচিত হবে না। শেখ হাসিনা জনগণের বোকা ভাবছিল, শেখ হাসিনা কিন্তু তার উত্তরটা পাইছে। পরিষ্কার। ডক্টর মোস্তফা ফয়সাল, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে উনি এই কথাও বলেছেন সেখানে, উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, যে ফ্যাসিবাদী শাসনের পতন, জুলাই গণহত্যার বিচার শুরু এবং ২০২৬ সালে ভোটের মাধ্যমে কার্যকর সংসদ গঠন সম্ভব হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় বিচারের গতি এবং রাজনৈতিক সংস্কারের যে পথ তৈরি হয়েছে তাতে বিরোধী দল কতটা সন্তুষ্ট? জি, আসলে দেখেন, ভাই যে কথাটি বলছিলেন জুলাই সফল কিংবা ব্যর্থ, যেখান থেকে কথাটা শুরু হয়েছে, আসলে ইমিডিয়েটলি যে কোনো অভ্যুত্থান বিপ্লবের পরে সেটাকে সফল কিংবা ব্যর্থ বলাটা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলেন, এটাকে একটা সিস্টেমে আনতে অন্তত ১০ বছর লেগেছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত আলোচনায় আছে সেটা সফল ছিল না ব্যর্থতা ছিল। সেটা আমরা ৪৭ বলি, ১৯০৫ বলি, ৭১ বলি, ৯০ বলি কিংবা ২০২৪ বলি, সবগুলো একটা ফ্যাক্টর রয়েছে এখানে যে ইমিডিয়েটলি আমি এটাকে সফল ব্যর্থতা বলার সুযোগ হয়নি। কিন্তু জুলাই কিন্তু একটা রাস্তা আমাদের খুলে দিয়েছে। সেই রাস্তাটা কি? যে কারণে মানুষ আন্দোলন করেছিল, যে কারণে যুবকের রক্ত দিয়েছিল, ব্যবসায়ীর রক্ত দিয়েছিল, রিক্সা চালকের আন্দোলন করেছিল, যে কারণে যে অধিকারটা চেয়েছে, যে সোশ্যাল সিকিউরিটিটা চেয়েছিল, সেটাকে ইস্টাবলিশ করার রাস্তাটা কিন্তু তার খুলে দিয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে। এখন আমাদের সময় এসেছে যে আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা। এটা যদি করতে পারি তাহলে আমাদের সফল হবে। আজকে আসিফ নজরুল স্যার যেটা বলেছেন যে গুম হচ্ছে না এ কারণে সফল, আমি মনে করি না। গুম হচ্ছে না, এটা পজিটিভ দিক, কিন্তু গুম বন্ধ করা, স্থায়ীভাবে বন্ধ করার জন্য যে আইনটা করা দরকার সেটাকে আমরা করতে পেরেছি? দুর্নীতি বন্ধের জন্য যে আইনটা করা দরকার সেটাকে আমরা করতে পেরেছি? যদি করতে পারি, এখন নতুন গভর্নমেন্ট যদি করতে পারে, আমি মনে করি তাহলে আমরা মনে করতে পারি যে একটা সার্টেন টাইমের মধ্যে আমরা যে কারণে আন্দোলন করেছিলাম, যে কারণে রক্ত দিয়েছিলাম, সেটা আমাদের সফলতার দিকে যাচ্ছে। দেখেন, এই আন্দোলনের এই জুলাইয়ের অন্যতম একটা বড় সফলতার জায়গা ছিল প্রতিবাদ শিখেছে। জুলাই কিন্তু প্রতিবাদ করতে শিখিয়েছে। এটা যে কোনো সরকার নতুন করে, আমরা এই কয়েক মাসে দেখলাম যে বিভিন্ন কিছু সংবিধান দিয়ে এটা উঠে বুঝে যদি মানুষকে আমরা মানে চুপ রাখতে চাই, সুযোগ নাই। একটা মিস্টেকের কারণে, একটা ব্রয়লার মুরগি শব্দের কারণে কি হতে পারে, টেকনাফতে তুলে সাধারণ ছাত্র যেভাবে রাস্তায় নেমেছিল, এটা কিন্তু সবাইকে ভাবে দিচ্ছে বারবার যে মানুষের আপরাইজিং যে কোনো সময় হতে পারে তার প্রতিবাদের ভাষায় এবং তার অধিকার বাস্তবায়নের জন্য। এখন দেখেন, বিরোধী দল সংক্রান্ত একটা বিষয় মানে বলছিলেন, বিরোধী দল মানে এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় বিরোধী দল এখন আছে, তাতে বিরোধী দল হিসেবে আপনি যেহেতু ওই দলের রাজনীতি করেন, বলবেন যে আপনারা সন্তুষ্ট কিনা? আসলে দেখেন, বিরোধী দলের ভূমিকা নিয়ে আমাদের বিভিন্নমুখী আলোচনা আছে, টকশোগুলোতে, সোশ্যাল মিডিয়াতে, রাজনীতির মাঠে কিংবা সংসদে। আসলে বিরোধী দলকে আমরা কী চাই? আমরা যদি মনে করি বিরোধী দল আসবে 5 বছরে 375 দিন হরতাল করবে, এটা যদি ভাবি তাহলে বিরোধী দল এই জায়গাতে নাই। কিন্তু বিরোধী দল একটা জায়গাতে আমি মনে করি যে নতুন একটি কালচার তৈরি করার চেষ্টা করছে, সেটি হলো সরকারকে ইতিবাচক জায়গাগুলোতে সহযোগিতার চেষ্টা করছে।
যদি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, যেমন যেমন অনেক গঠনমূলক কাজে এই সরকারকে সহযোগিতা, যেমন ধরেন বাংলাদেশে এই স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত একটা কমিটি হলো, সেই কমিটি একসাথে কাজ করার চেষ্টা করলো, একসাথে কাজ করে এই যে হাম নিয়ে কিছু বিষয় আসলো। না, সেটা তো সরকারের উদারতার কারণে। সরকারের উদারতা অবশ্যই, বিরোধী দলের উদারতা না থাকলে তো, সেই কাইন্ড হার্ট না থাকলে তো এটা একসাথে কাজ করতে পারবে না। এবং আমার বিরোধী দলের প্রধান এবং সদস্যরা যেভাবে সংসদে বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতার বক্তব্য দিয়েছে এবং সরকারও বিভিন্ন জায়গায় যেভাবে রেসপন্স করছে, আমি মনে করি বাংলাদেশের নতুন জায়গাতে নতুন একটি কালচার তৈরি হচ্ছে, নতুন একটি ইতিবাচক কালচার তৈরি হয়েছে। বাট অবশ্যই সমালোচনা আছে। আপনি বলতে পারেন তাহলে কি বিরোধী দল যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার কথা ছিল সংসদে সেগুলো বাস্তবায়ন করছে না, বিরোধী দল সেখানে ভূমিকা রাখতে পারছে কিনা। কিন্তু এখানেও কিন্তু বিরোধী দল কিন্তু সংসদে যেমন একসাথে সমালোচনার চেষ্টা করছে, আবার সংসদের বাহিরে গিয়ে কিন্তু এটা নিয়ে রাজপথে আন্দোলন করার চেষ্টা করছে, কারণ মানুষ যে সংস্কার চেয়েছিল সেই সংস্কার এখন বাস্তবায়ন হয় নাই। স্বাভাবিকভাবে বিরোধী দল সিস্টেমেটিক হতে সেটা নিয়ে আন্দোলন করছে। তো এই জায়গাতে আমি মনে করি যে বিরোধী দলকে এখনো আমার সফল বলার সুযোগ নাই, বাট বিরোধী দল যে পথে হাঁটছে এই পথে যদি ইতিবাচকভাবে আগাইতে পারে, অবশ্যই একটা সার্টেন টাইমের মধ্যে জনগণ এবং দেশের জন্য মঙ্গলের জন্য কিছু হবে। আচ্ছা, রনি, রেজাউল করিম রনি, যদি আপনি বলেন যে বিরোধী দল যেই জায়গায়, মানে তারা যে জিনিসটা প্রত্যাশা করেছিল, তিনিও যেটা বললেন যে সংস্কারের ওই জায়গাগুলো নিয়ে তাদের মধ্যে এখনো হতাশা আছে। তারা সংসদে কথা বলতে পারছে, আবার কোনো ক্ষেত্রে পারছেও না, তাদেরকে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে আবার দিচ্ছেও না, এবং তারা যে কারণে বাধ্য হয়ে রাজপথে নামছেন। এটা কি খুব অযৌক্তিক? না, খুবই যৌক্তিক। কিন্তু কথা হলো সংস্কার বলতে ইন্টিরিম গভর্নমেন্ট, ডক্টর আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন, এখানে আপনার আলম লেখাটা দেখছি, তো সংস্কারের ধারণা আসিফ নজরুল সাহেব এবং ওনাদের সময় যারা ছিলেন এবং এনসিপির যারা, জামাত ইসলাম যারা, সংস্কার বলতে ওনারা যা বুঝে বিএনপি তো সেটা বুঝে না। বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা দেশ পুনর্গঠন। তারেক রহমান তো বারবার বলতেছে দেশ পুনর্গঠন, এজেন্ডা হচ্ছে সংশোধন, পুনর্গঠন, দেশ পুনর্গঠন করা। এবং পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। 31 দফায় কিন্তু সংস্কার সবার আগে ছিল। হ্যাঁ, পুনর্গঠন প্রক্রিয়া 31 দফা গণঅভ্যুত্থানের আগের, গণঅভ্যুত্থানের পরে 31 দফাকে ইনকর্পোরেট করা হয়েছে তার নির্বাচনী যে ম্যানিফেস্টো সেটার মধ্যে দিয়ে। ফলে একটা রাজনৈতিক মানে দলের কর্মসূচির কিন্তু ইভলভ থাকে, কর্মসূচির কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। ফলে 31 দফার মধ্যে আটকায় থাকবে কেন একটা দল? 31 দফা সেটা সেই দল যখন দিবে 31 দফা, তাহলে সেই আটকায় না থাকলেও সেটা বাস্তবায়ন করবে। সেটা আরো 31 দফার চেয়ে আরো ফার্দার, আরো ডেভেলপড, আরো অ্যাগ্রেসিভ, আরো অ্যাডভান্স প্রপোজাল তো আপনার নির্বাচনী ইস্তেহারের মধ্যে দেওয়া হয়েছে, এবং যেটার আলোকে বাংলাদেশ ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনছে। সেই ইস্তেহার ধরে ধরে সে বাস্তবায়ন করে কিনা সেটা আমরা দেখব, এবং জনগণের কাছে তার তো আবার যেতে হবে নির্বাচনের জন্য। ফলে কাম টু দ্য পয়েন্ট যে তাহলে সংস্কার বলতে ইন্টিরিমের এই এনজিও প্রজাতন্ত্রী লোকজন, বুদ্ধিজীবী, এনসিপি, জামাত যা বুঝে বিএনপি তা বুঝে না। এর মধ্যে একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে। বিএনপি পুনর্গঠন প্রক্রিয়াটা হলো একটা গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে জনগণকে পলিটিক্যালি এঙ্গেজ করে সাথে নিয়ে, এবং সেটার প্রক্রিয়া কি? সেটার প্রক্রিয়াটা হলো নির্বাচন। এই জন্য বিএনপি নির্বাচন চাইছিল। যখন 5 বছর 10 বছর চাই বিএনপি, আমরা যখন নির্বাচনের কথা বলতেছিলাম, আমাদেরকে জুলাই গাদ্দার বলা হয়েছে, আমাদেরকে হেন কোনো ভাষা নেই যে আক্রমণ করা হয়নি, করা হয়েছে। তো পরে সেই পরে দেখা গেল কি নির্বাচনটা এটা নির্বাচন হওয়ার পরে জনগণ কিন্তু এই সমস্ত প্রপাগান্ডাকে বাইপাস করে, প্রপাগান্ডাকে অবিশ্বাস করে পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আমরা সমালোচনা করি বা করা উচিত। কিন্তু সংস্কার বলতে আপনি যদি শুধুমাত্র মনে করেন যে এনজিও গভর্নমেন্ট, যেটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যা কইরা গেছে সেইটাই একমাত্র পদ্ধতি, হুইচ ইজ অ্যাবসার্ড। কারণ একটা উদাহরণ আমি দিই, শুধু কৃষি প্রধান বাংলাদেশ দেশ, এই দেশের কৃষির উন্নতি না হইলে দেশের অর্থনীতি গতিশীলতা আসবে না, মানুষের ভাগ্যের উন্নতি হবে, এটা দুধের শিশুও বুঝে। কৃষি কমিশনই তো করা হয়নি, তাহলে আমি এই সংস্কারের মধ্যে আটকে থাকলে আমার উপায় আছে? উপায় তো নাই। তার মানে কি এনজিও সরকারের বাইরে কি ছিল বিএনপি? মানে বিএনপি সেখানে কোনো প্রভাবই ছিল না? বিএনপি 100% প্রভাব ছিল, এবং এই জন্য বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমি এইভাবে চাই, আপনার এগুলো, এর বাইরে আরো অনেক কিছু লাগবে, সে কথা লাগাতার বলা হয়েছে। সেটা 31 দফার মধ্যেও আছে। কৃষি নিয়ে কথা নাই 31 দফার মধ্যে আছে না? কৃষি নিয়ে কথা সেইভাবে আসে নাই না, 31 দফার কথা বলছি না। মানে সরকার যে কয়টা কমিশন গঠন করলো তার মধ্যে কৃষি নিয়ে আলাদা বলছেন, তার মধ্যে শিক্ষা নিয়ে আলাদা বলছেন, সেই এরকম বলা যাবে? জি, তার মানে আমার পয়েন্ট সেটা না। পয়েন্ট হলো তার মানে আপনি সংস্কার বলতে যেটা বুঝেন সেটা হলেই বাংলাদেশে সোনার হরিণ ফলাবে আর মরে মরে, এমন তো কোনো গ্যারান্টি নাই, কারণ আর অনেক বিষয় এখানে ধরাই হয়নি।
তার মানে সংস্কারের আপনার যে আইডিয়া এর চেয়ে বেটার আইডিয়া, ডিফারেন্ট আইডিয়া আছে, থাকতে পারে, সেটাকে ডেমোক্রেটিক্যালি চ্যালেঞ্জ করা, ইন্টেলেকচুয়ালি সেটার সাথে এঙ্গেজ হওয়া, না হয়ে এই যে প্রপাগান্ডা ছড়ানো হইল এই ইলেকশনের আগের থেকেই যে বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে গেছে, এইটার কুফলটা কি ফললো? এটার কুফলটা ফললো যে আমরা একটা রাইটিং ফ্যাসিজম দেখলাম। হ্যাঁ, এখন আমাকে যে কথাটা বলতে হবে সেটা হলো যে তাইলে আপনারা সংস্কার চাচ্ছেন যেই রকম একটা আপনার এই বুদ্ধিজীবী এনজিও বা ডিপ স্টেটের সেট আপের মধ্যে এর বাইরে একটা পলিটিক্যাল পার্টির সংস্কারের প্রক্রিয়াটা অলওয়েজ ডেমোক্রেটিক, অলওয়েজ আপনার সংবিধান সম্মত হইতে হবে, লেজিট শুধু হইলে মানে লিগ্যাল শুধু হইলে হবে না, লেজিটও হইতে হবে অ্যাট দ্য সেম টাইম। সেই কারণে তাকে যেটা করতে হবে সেটা হলো যে জনগণের এই যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের আলোকে সাংবিধানিক প্রক্রিয়া তাকে এটা করতে হবে। এখন এই যে ধরনের মানবাধিকার কমিশন, গুম কমিশন, তারপরে হলো আপনার আলাদা সচিবালয়, এগুলো নিয়ে কথা আসছে, এগুলো সবগুলো করার ক্ষেত্রে আপনার সংবিধান সংস্কারের প্রশ্নটা জড়িত, এবং আপনার একটার সাথে আরেকটা আইন যে ল্যাপস করে গেছে সেই আইনগুলোকে পরিপূর্ণভাবে আপনার রিভিউ না করে এটা হরে ধরে করে দিলে হবে না। তো সেই জন্য একটা সংসদীয় পদ্ধতির সরকার আপনার এটা অধ্যাদেশের মধ্যে আপনি যেভাবে তড়িঘড়ি করে যেভাবে কাজ চালাইছেন সেটা করতে পারে না। এই জিনিসগুলো করা হবে, কিন্তু এটা হয়তো জামাত বা এনসিপির মনোমতো করে করা হবে না, এটা করা হবে ডেমোক্রেটিক যে ম্যান্ডেট বিএনপি পাইছে সেই ম্যান্ডেটের আলোকে করা হবে। এবং দক্ষিণ প্লাজায় যে এটা স্বাক্ষর হয়েছে, যেটার পক্ষে গণভোট চাওয়া হয়েছে, যে গণভোটের পক্ষে হা ক্যাম্পেনিং চালাইছে তারেক রহমান, সেইটার আলোকে বাস্তবায়ন করা হবে, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আগেই দেওয়া ছিল। এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার কাফারা বিএনপি কতভাবে দিতে হয়েছে ওই সময় আপনার মনে থাকার কথা, যে বিএনপির এই নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি মানেই জুলাই গাদ্দার, অথচ নোট অফ ডিসেন্ট সব দলেরই আছে, জামাতেরও 3-4টা আছে, এনসিপিরও একটা, এনসিপি তো সাইনই করে নেই, সে আলাপ করে লাভ নেই। হ্যাঁ, তো অন্যান্য দলেরও আছে, পরে সাইন করছে আর কি। হ্যাঁ, তো পরে ফলে কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে আমার ধারণা এই ন্যারেটিভ তৈরি করা, প্রপাগান্ডা তৈরি করার কইরা এখন আর জনগণকে খাওয়ানো যাবে না। ডেফিনেটলি জুলাইয়ের এই যে পুরো প্রক্রিয়া যে আলাপটা আমরা এখানে করলাম, সেটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, সেটা বাস্তবায়ন করার যার যার রাজনৈতিক এজেন্ডা বা দলীয় স্বার্থের আলোকে, হ্যাঁ, সংস্কারের প্রশ্ন তোলা বা জিকির তোলা, এগুলোর লাভ নেই। আচ্ছা, আপনাকে টোটালি জনগণকে এম্পাওয়ার করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্মুথ করা, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, আমলাতন্ত্রের এই যে একটা ধরেন, এই যে তারেক রহমান কি একবারে বলছে যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, বলে নাই, কারণ সম্ভব না। সে বলছে আমরা এটা আস্তে আস্তে কমায় আনবো, যেটা বাস্তবসম্মত কথা। ফলে চামড়ার মুখ অনেক কথা বলা যায়, এগুলি তারেক রহমান বলে না, যেটা সম্ভব সেটাই বলার চেষ্টা করে। বলে এখন আপনার এখন চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সরকারকে সহযোগিতা করতে। আচ্ছা, পরিষ্কার। ডক্টর পারভেজ, যদি ছোট করে বিএনপি 31 দফা এবং এই যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি, তার একটা ছিল ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা নিয়ে তো প্রবলেম নাই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কী হবে এটা নিয়ে সমস্যা আছে, কিন্তু আমাদের যে ইউনিটারি ফরম্যাট গভর্নমেন্ট রয়েছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যদি আপনি সংবিধান সংশোধন করতে চান তাহলে তো মেইন স্ট্রাকচার সাথে সাংঘর্ষিক হবে। এখানে তো অবশ্যই গণভোটের বিষয় থাকে, যেটা আমার আগেই পাশ হয়ে গেছে। রনি ভাই, আমি একসাথে দক্ষিণ প্লাজায় বসেছিলাম, সেখানে আগেই পাশ হয়ে গেছে, তাহলে আমি সেটা মানছি না কেন? এই কারণে তো সংস্কার প্রশ্নগুলো আসছে, এই কারণে সংশোধনের বিষয়গুলো আসছে। সংস্কার মানে কি? সংস্কার মানে তো আপনার রং করা না, সংস্কার মানে তো কালার চেঞ্জ করা না, পর্দা চেঞ্জ করা না, সংস্কার মানে আপনার ঘরের ফাউন্ডেশন চেঞ্জ করা। আমাদের জুলাই কেন হয়েছে? যে আমাদের সংবিধান আমাকে সে সিকিউরিটি দিতে পারছে না, যা এখন ফাউন্ডেশন পরিবর্তনের বিষয় চলে আসছে। আর এই ফাউন্ডেশন পরিবর্তনের কথাগুলো আসছে জুলাই সনদে, যেটা স্বাক্ষর হয়েছিল। এই স্বাক্ষর হয়েছিল, তার আলোকে নির্বাচন হয়েছে, নির্বাচনের তারিখ হয়েছে, এবং তার আলোকে কিন্তু এখানে 2টা শপথের কথা বলা হয়েছিল, যেগুলো অনেক কিছু অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে। কোনো কিছু অনেক, যেমন ধরেন অনেক কিছু মানা হচ্ছে না। প্রথমে ধরেন ব্যাংক রেজুলেশন একটা মানা হলো না, 18 কপ, পরে আবার নিয়ে আসা হলো, IMF চাপ দিচ্ছে। আবার ধরেন নোট অফ ডিসেন্ট ছিল না, এই যে আপনার নিয়ে বিচার বিভাগ নিয়ে, সচিবালয় নিয়ে, সেটা বাদ দিয়ে দেওয়া হলো, সেটা চালু হয়ে গিয়েছিল। যে এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু সেটা বিএনপি 31 দফা বলি, নির্বাচনী প্রতিশ্রুতি বলি, কিংবা জুলাই সনদের স্বাক্ষরের কথা বলি, এগুলোর সাথে অনেক কিছু মানা হচ্ছে না বলেই কিন্তু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা আসছে। এবং ইন ফিউচার যে পদ্ধতিতে আমরা আগাচ্ছি, এটা যে আবার যে 18তম সংশোধনীর মাধ্যমে যদি পাশ করানো হয়, তাহলে যে এটা যে মেইন স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আবারও এই জুলাই এবং এই সংবিধান সংশোধন যে একসময় যে আদালত কর্তৃক সমস্যাগ্রস্ত হবে না, এটা ইনশিওরকে আমরা দিতে পারবো না। এ কারণে কিন্তু বিরোধী দল, এনসিপি বলি, জামাত বলি, সবাই কিন্তু একমত হয়েছে, এবং সিভিল সোসাইটি কিন্তু এর পক্ষে কথা বলার চেষ্টা করছে যে আমাদেরকে যে সিস্টেমে আমরা কথা দিয়েছিলাম, ওদের দিয়েছিলাম, সেভাবে যদি সরকার বাস্তবায়ন করে তাহলে দেশের জন্য এবং সকলের জন্য মঙ্গলজনক হবে। আচ্ছা, অনেক রায় জুলাই। জি, প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো জুলাই সনদ যে প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে
সেই প্রক্রিয়াটাই আসলে শুরুতেই জনগণের বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। জনগণের জন্য সংস্কার কী কী প্রয়োজন না প্রয়োজন এগুলো দেখা হয় নাই। যেমন মনে করেন নারী সংস্কার কমিশনের সুপারিশ আসছে, সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ায় গেছে, গালাগালি করে ফেলছে, সাথে সাথে নারী সংস্কার কমিশন ঘরে ঢুকে গেছে। ওইটা নিয়ে আর কোনো আলোচনা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে নাই। না, কিন্তু সেই কমিশন তো তারা ওয়েবসাইটে প্রকাশ্যে এবং ব্যাপক প্রচার চালিয়েছে যে আপনারা আপনাদের মতামত দেন, সেই অনুযায়ী আমরা একটা কিন্তু জায়গায় পৌঁছবো। পরবর্তীতে আপনি তো কোনো জায়গায় পৌঁছাতে আমি জানি না, না যে আর কোনো আর কি জায়গায় আর আসছে কি কিনা। প্রক্রিয়া ছিল যে এই প্রক্রিয়া অনুসরণ করলে পাবলিক পার্টিসিপেশনটা প্রথমত বিষয় হলো আপনাকে তো আগে বুঝতে হবে জুলাই হয়েছিল কেন। জুলাই অনেকগুলা ঘটনার মধ্যে পাওয়ার স্ট্রাকচার কিরকম হবে, পাওয়ার ট্রানজেকশন কি হবে, আমি যদি একদম সহজ বাংলা ভাষায় বলি, ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে বাংলাদেশে, এই জিনিসটা ফয়সালা করা একটা জরুরি বিষয় ছিল। কিন্তু এটা একটা উপাদান, এছাড়াও আরো অসংখ্য উপাদান ছিল। আপনি এবং ওই উপাদানগুলা অনেক বেশি মানুষের সাথে যুক্ত, মানুষের ডে টু ডে জীবনের সাথে যুক্ত, তার অর্থনীতির সাথে যুক্ত, তার বেঁচে থাকার সাথে যুক্ত। সেই জিনিসগুলোর কোনো প্রকার আলাপ আমরা দেখি নাই। আমরা 1.5 বছরে শুধু দেখলাম যে একটা পাওয়ার ট্রানজ্যাকশন করার জন্য, ক্ষমতা হস্তান্তর করার জন্য, এইটা নিয়েই আসলে পুরো সম্পূর্ণ আলাপ। এবং আমরা শুরুতেই দেখলাম এমনভাবে সংবিধানকে অ্যাটাক করা শুরু হলো যে মানে এই যে 72-এর সংবিধান বইলা, এই সংবিধানটা আসলে কোন দিকে অ্যাঙ্গেলটা আসলে করার চেষ্টা হয়েছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সংবিধানের উপর অলরেডি 15 বার ছুরিকাচি চালানো হয়েছে। তার মানে এই সংবিধানও আসলে এই মোমেন্টে 72-এর সংবিধান নাই। ফলে আপনি যখন শুরুতে এটার 72-এর সংবিধান বলে অ্যাড্রেস করবেন, তখন তো আমার এটা সন্দেহ জাগবে যে আপনি কেন এটারে 72-এর সংবিধান বলতেছেন। এইবার আসেন বিএনপির জায়গা থেকে যদি আমি বলি যে বিএনপি ইন্টারিম গভর্নমেন্ট বেশি ভালো কাজ করেনি, গুটি কয়েক ভালো কাজ করছিল। সাপোজ মনে করেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, এই জিনিসগুলো যে সে আসলে পজিশন নিতে পারছিল, এগুলো গুটি কয়েক ভালো কাজের জিনিস। বিএনপির কিন্তু টেকনিক্যালি গুম কমিশন বা মানবাধিকার বিরোধী কমিশন এইসবের বিরুদ্ধে কোনো নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু বিএনপি কিন্তু পার্লামেন্টে বসে এই অধ্যাদেশগুলো বাতিল করছে বা নতুন করে রিইন্ট্রোডিউস করবে বইলা সে স্থগিত করা হয়েছে যে সে নতুন করে ইন্ট্রোডিউস করবে। কিন্তু যখন এগুলো হচ্ছে সেটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। এক, দ্বিতীয়ত বিএনপির এই কথার একটা লজিক থাকতে পারে যে আমরা তো কিছু জিনিস আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, তাহলে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন এগুলো না হয় আমি বুঝলাম, যেগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট ছিল না সেগুলো বাস্তবায়ন করতে কেন দেরি হইতেছে। এখন বিষয়টা হয়ে গেছে কি, জুলাই সনদ এখন একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা আসলে সংস্কারের এজেন্ডা হিসেবে আর নাই। এটা জামাত বোঝে যে তারা কিছুক্ষণ এটা নিয়ে আলাপ করতে পারবে, বিএনপিও জানে এটা নিয়ে আমরা একটু কিছু আইন আদালত বলবো, এভাবে একটা বেশ পলিটিক্যাল রেষারেষি চলবে। জনগণ মনে করবে যে এটা ফুল স্ক্রিন সিনেমা চলতেছে, কিন্তু মার্কিন চুক্তির বেলায় দুইজনই খুবই খুশি, দুইজনই একসাথে থাকবে, কেউ কোনো কথা বলবে না, হ্যাঁ, বিরোধী দলও প্রশ্ন করবে না, সরকারি দলও প্রশ্ন করবে না। যেমন মনে করেন আজকে দেখলাম, আমি আসার আগে আর কি ফেসবুকে দেখতেছি আসিফ মাহমুদ সজীব ভাই একটা প্রেস কনফারেন্স করে বলছে যে এটা করার আগে ইন্টারিম আমাদের সাথে কথা বলে নাই। ঠিক আছে, আমি এবং তারা চায় এটা পার্লামেন্টে উঠুক, এটার পক্ষে বিপক্ষে আলাপ হোক। আমি এখান থেকে এটা আপনারা পার্লামেন্টে পরে পক্ষে বিপক্ষে আলাপ করেন, এজ এ পার্টি আপনি আগে বলেন যে এই চুক্তি ওকে না ডিজ ওকে, আপনি এটার ওন করেন না ডিজ ওন করেন, সেই আলাপ করতে পারতেছে না কেউ। পার্লামেন্টে এতদিন ধরে কেউ কথা বলতে পারলো না। আমার মনে হয় ভুল না করে থাকলে স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্রভাবে নির্বাচনে জয়ী রুমিন ফারহানা বাদে আর কেউ এই প্রশ্নটা পার্লামেন্টে তোলা সাহস পায় না। তো বিরোধী দল আছে, বিরোধী দল তোলে না কেন? আমি ধরে নিলাম সরকারি দল তো চাবে না, বিরোধী দল তোলে না কেন? এবং এই পুরাটা এই ইলেকশনটা তাহলে কি ভেতরে ভেতরে জামাত আর বিএনপি এক? আমি এখন এটা তো দেখা যাইতেছে এক। আপনি তো দেখবেন মূল পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোনো কথা নাই তো, দেশের মানুষের কর্মসংস্থান কেমন হবে এটা নিয়ে কোনো আলাপ নাই তো। কিছু হইলেই জুলাই সনদ, কিছু হইলেই জুলাই সনদ। মনে যাচ্ছে যে আমার কালকে যে ছেলেটা চাকরি লাগবে তারও জুলাই সনদ হয়ে গেলে কালকে সকালবেলা তার চাকরি তৈরি হয়ে যাবে। জামাত বলতে পারবে, এনসিপি বলতে পারবে যে কর্মসংস্থানের জন্য যে এই বাংলায় মানুষজন নামলো রাস্তায়, যে মানুষের যে ফিউচার ঠিক নাই, যে সে আসলে কই যাবে, সে বিদেশ যাইতে পারে না, তার পাসপোর্টের অবস্থা খারাপ, সে বিদেশে কাজ করতে যাইতে পারে না, তার দেশে চাকরি নাই। আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কতগুলো ত্রিপলি ডিপার্টমেন্ট আছে, কতগুলো ছেলে পেলে পাশ করে বাইরে হয়। আপনি একবার অঙ্ক করেন তো কয়টা ত্রিপলিতে চাকরি করার মতো অবস্থা বাংলাদেশে আছে যে ত্রিপলি পাশ করে একটা ছেলে চাকরি পাবে? আপনার এই অবস্থা নাই। এগুলো নিয়ে কোনো রাজনীতি নাই, এগুলো নিয়ে কোনো আলাপ হইতেছে না। আপনি দেখেন যে সিন্ডিকেটের কারণে, এই যে দেখেন আজকে সিএনজি নাই, সিএনজি স্টেশনে সিএনজি পাওয়া যাচ্ছে না, কারণ হলো কমিশন বৃদ্ধি করতে হবে। এটা একটা সিন্ডিকেটের মুখ। কিন্তু আপনি দেখেন এটা নিয়ে বিরোধী দলের আলাপ নাই, এটা নিয়ে রাজনীতি নাই। তো রাজনীতিটা হইতেছে কি? কিন্তু বিরোধিতা তো দেখাইতে হবে। বিরোধিতা না দেখালে তো পার্লামেন্ট জমলো না, রাজনীতিরা জমলো না। তো এটা বিরোধিতার একটা পয়েন্ট হয়ে গেছে জুলাই সনদ, এবং এটা করতে করতে দেশের মানুষ বীতশ্রদ্ধ হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। ফলে আমাদের যেই সনদের মাধ্যমে আমাদের একটা বেসিক ডেমোক্রেটিক্যাল রিফরমেশন হওয়ার কথা ছিল, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আমাদের স্টাবলিশমেন্ট নিজের রক্ষা করতে গিয়া, এটা বিএনপি, জামাত, এনসিপি, বোথ এন্ড এভরিওয়ান, নিজেদের এস্টাবলিশমেন্ট রক্ষা করতে গিয়ে দেশের মানুষের যে স্বপ্ন, দেশের মানুষের স্বাদ আহ্লাদ, এগুলো আসলে তারা বিসর্জন দিছে। এবং বিসর্জন দেওয়ার কারণে আপনি দেখবেন
কেউ এসে বলতেছে আমাদের ব্যবসা থাকবে না, এই জন্য আমাদের মার্কিন চুক্তিটা করতে হয়েছে। কেউ আবার আমেরিকার সাথে তার সম্পর্ক রাখতে হবে, কিন্তু এইটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর বিশেষ করে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ তার ডিগনিটির ব্যাপারে খুব সিরিয়াস। ইন্ডিয়া বাংলাদেশকে মানে ইন্ডিয়ার যেই প্রেসক্রিপশন সেই অনুযায়ী বাংলাদেশ চলতেছে, এটা বাংলাদেশের মানুষের গায়ে লাগছে। এখন মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করছে। আমার মনে আছে এই টকশোতে বৈশাই নির্বাচনের পর যখন আমি এই মার্কিন চুক্তি নিয়ে কথাটা তুলি, সেই সময় খুব একটা মানুষজন এটা জানতো না, কিন্তু আজকে দেখেন আজকে বাংলাদেশের মানুষজন জানে যে মার্কিন চুক্তি কি হয়েছে এবং একটা লোক পাওয়া যাইতেছে না যে এসে, আমি মনে হয় সাবেক প্রেস সচিব শফিকুল আলম একবার একটা ব্যাখ্যা দিতে চাইছিলেন, কিন্তু তারা যখন পাল্টা জিনিসগুলো বোঝানো হয়েছে তারপর তিনিও আর এই বিষয়ে কোনো কথা বলতে পারেন না। আচ্ছা, ফলে এই এবং সেই চুক্তি যিনি করছেন খলিলুর রহমান, যে মানে আমরা যেটা জানি, আমরা যেটা হয়তো বা মানুষের কাছ থেকে শোনা, জানি না সত্যটা কি, তাকেই বিএনপি গভর্নমেন্ট কন্টিনিউ করাইছে এজ এ সেম পোস্ট। আচ্ছা আচ্ছা, সেই জায়গায় আমরা শেষ করবো, জাস্ট 30 সেকেন্ডে কিছু অবাক হওয়ার কিছু বলতে চান? দেখেন, এই চুক্তিগুলো যখন করা হয় তখন কিন্তু যে ব্যক্তি প্রতিবাদ করেছিলেন তারেক রহমান বলেছিলেন যে আপনারা এমন কোনো চুক্তি করবেন না বন্দর সহ এগুলো যেগুলো দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের ভাগ্যকে প্রভাবিত করে, এগুলো নির্বাচিত সরকারের আমলে হাতে ছেড়ে দিতে দেওয়া উচিত। তখন কিন্তু তার ব্যাপারে প্রতিবাদ করা হয়েছিল। তখন জুলাই আগে বলা হয়েছিল, কিন্তু সরকারে আসার পরে তার সরকারে আসার বলে এই চুক্তিটা তো এই সরকার করে নাই, এই সরকার তো এটা কি উত্তরাধিকার সূত্রে পাইছে, ফলে এটা একটা রাষ্ট্রের ব্যাপার। তো ফলে এখন এই সরকার এটা তো, এবং আরেকটা জিনিস হলো এই চুক্তিগুলো, এই চুক্তির বিষয়ে তিনি যে প্রশ্নটা তুলেছেন, বিএনপি জামাত এক হওয়ার তো কোনো কারণ নাই। কারণ হইলো আপনার বিএনপি জামাত এক রাজনীতি করে না, করলে তো আজকে ধরেন এই যে জুলাই নিয়ে আমার ভাই যেটা বললেন, দেখবেন এই যে উচ্চ কক্ষের সাথে জামাতও যেহেতু তোলে নাই কথা, আর সরকারে যেহেতু বিএনপি সরকার কি করছে, সরকার যেটা চেষ্টা করছে সেটা হলো এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে আমেরিকা চাপাই দিচ্ছে বা এটা তো আমেরিকার একটা গ্লোবাল পলিসির অংশ, এবং সেটা নিয়ে অলরেডি আমেরিকার আদালতে মামলা চলতেছে। ফলে এইটা ইমিডিয়েট বাংলাদেশকে ভালনারেবল করে যাতে বাস্তবায়ন হইতে না পারে, তার জন্য যে মেজারমেন্ট নেওয়া দরকার সেটা সরকার নেবে। জি পরিষ্কার। 30 সেকেন্ড। জি, আসলে দেখেন, জুলাই সনদ এবং ভাই যেটা সর্বশেষ কথা হচ্ছে এআরটি নিয়ে মনে হয় আলোচনা হয়েছে সর্বশেষটা। এআরটি নিয়ে আসলে বিশ্ব রাজনীতি যেখানে দাঁড়িয়েছে, সুপার পাওয়ারদের সামনে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আসলে অসহায়। আমেরিকার চুক্তির বাইরে গিয়ে সেই কারণে বাধ্য হয়ে জামাত কিছু বলে না। জামাত বলছে কি, জামাতের আমি কিছুটা কথা বলেছে আমরা দেখেছি, কিংবা যে সময় চুক্তিটা বাস্তবায়ন করেছে একেবারে ইলেকশন পূর্ব মুহূর্তে 9 তারিখে সম্ভবত, একটা ইলেকশন শেষ দিনে, এটা সবার জন্য আমার কাছে মনে কষ্ট না। ব্যাপারটাকে এরকম অনেকেই মানে সরলীকরণ যারা করে তারা বলে যে যেহেতু ইন্ডিয়ার সাথে একটু দূরত্ব বেশি, সে কারণে আমেরিকার সাথে যাতে মানে দূরত্ব তৈরি না হয় বরং ঘনিষ্ঠতা আরো বাড়ে, সেই কারণে জামাত এবং বিএনপি আমেরিকা হয়তো সুযোগ পেয়েছিল খলিল সাহেবকে দিয়ে কাজটা সেরে নিয়েছে। একেবারে বাংলাদেশের একটা ক্রাইসিস মুহূর্তে আরেকটা কোনো ব্যক্তিত্ব ব্যাপার না, মানে খলিল সাহেব চাইলেও একটা চুক্তি করে ফেলতে পারবে, ব্যাপারটা এরকম। এবং খলিল সাহেব যে আসছে, কন্টিনিউশন যে হয়েছে, এখন সমালোচনা করতে পারছে না, এটা তার একটা ধারাবাহিক অংশ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। এই পর্যন্ত ছিল, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।